মায়ানগর রাজ্যে এক গভীর রহস্যের জাল বিস্তার হতে শুরু করেছে। রাজার প্রধান মুক্তা ভাণ্ডার থেকে একের পর এক রত্ন, সোনা এবং হীরের গয়না রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। রাজদরবারে তাই গভীর উদ্বেগ। সিংহাসনের সামনে দাঁড়িয়ে চিন্তিত মহারাজ ধর্মপাল, তার পাশে রাজ্যের প্রধান উপদেষ্টা বিভাস। বিভাস, আমার মাথা কাজ করছে না। গত 3 রাত ধরে একই খবর। প্রতিদিন সকালে ভান্ডার খোলা হয় আর দেখা যায় থলি থেকে সোনার মোহর সরে গেছে, রত্নরাজি কমে যাচ্ছে। এর শেষ কোথায়? মহারাজ, এই অস্বাভাবিক চুরি আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখিনি। প্রহরী, রক্ষক, রক্ষী কেউ কোনো মানুষের অবয়ব দেখেনি। যেন অদৃশ্য কোনো হাত হাওয়ায় মিলিয়ে যাচ্ছে রাজ্যের সম্পদ। অদৃশ্যের হাত? বাজে কথা। চোর যেই হোক তাকে ধরতেই হবে। আমার রাজ্যের গৌরব, আমার প্রজাদের সম্পদ এভাবে শেষ হয়ে যেতে দেব না। প্রধান প্রহরী কোথায়? সে কি করছে? মহারাজের ডাকে প্রধান প্রহরী হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন। তার চোখে ভয় আর হতাশা স্পষ্ট। মহারাজ, মহারাজ, আমি ক্ষমা প্রার্থী। আমরা দিন রাত এক করে পাহারা দিচ্ছি। পাহারার সংখ্যা গত রাতে দ্বিগুণ করা হয়েছিল। তবুও প্রতিদিন রাতে রত্নভাণ্ডারের মেঝেতে রাখা সোনার থলি আর হীরের টুকরোর সংখ্যা কমছে। কিভাবে? এত কড়া পাহারার মধ্যে একজন মানুষ কিভাবে চুরি করে? তোমার প্রহরীরা কি করে? ঘুমায়? না মহারাজ, তারা শপথ করে বলছে তারা জেগেছিল। তবে তারা এক অদ্ভুত কথা বলছে। রাতের অন্ধকারে মুক্তা ভাণ্ডারের আশেপাশে তারা কিছু অদ্ভুত ছায়া দেখতে পায়, যেন হাওয়ায় দুলছে। কিন্তু কারো অবয়ব স্পষ্ট নয়, আর সেই ছায়া দেখলেই নাকি তাদের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এই সময় শান্ত ও স্থির পদক্ষেপে রাজসভায় প্রবেশ করলেন বুদ্ধিমতী রানী সুচেতনা। মহারাজ, শান্ত হন। প্রধান প্রহরী যা বলছেন তা হয়তো মিথ্যা নয়। যদি সাধারণ চোরের দল বাইরে থেকে আসতো, তবে তাদের ধরা না গেলেও অন্তত তাদের পায়ের শব্দ বা কোনো না কোনো চিহ্ন প্রহরীরা পেত। কিন্তু যখন কেউ কিছু দেখছে না এবং প্রহরীরা ছায়ার কথা বলছে, তখন ব্যাপারটা সাধারণ চুরি নয়। এ নিশ্চয়ই কোনো গুপ্ত বিদ্যা বা অশুভ শক্তির কাজ। মহারানী, আপনি কি বলছেন যে জাদু? রানী যখন তার অনুমান জানাচ্ছেন, ঠিক তখনই রাজ্যের গুপ্তচরেরা বাজারের খবর নিয়ে হন্তদন্ত হয়ে রাজসভায় প্রবেশ করে। মহারাজ, একটা অত্যন্ত দুঃসংবাদ। শুধু রাজপ্রাসাদ নয়, রাজ্যের ধনী ব্যবসায়ীরাও রাতের বেলায় তাদের বাড়িতে রাখা স্বর্ণ মুদ্রা খুঁজে পাচ্ছেন না। তারা ভাবছেন বুঝি কোনো অভিশাপ নেমেছে মায়ানগরীর ওপর। এই ঘটনা এখন পুরো রাজ্য জুড়েই ঘটছে মহারাজ। সারা রাজ্য? না, আর দেরি নয়। বিভাস, অবিলম্বে প্রধান পুরোহিতকে ডেকে পাঠান। তার অলৌকিক জ্ঞান দিয়ে দেখতে বলুন কোনো অশুভ শক্তির হাত আছে কিনা। আমরা নিজের চোখে দেখতে পাবো না, কিন্তু হয়তো পুরোহিতের দৃষ্টিতে ধরা পড়বে। পরের দিন সকালে মহারাজ পুরোহিতের জন্য অপেক্ষা করছেন। প্রহরীরা আগের রাতের খবর নিয়ে এলো। মহারাজ, কাল রাতে কিছুই ধরতে পারিনি, কিন্তু প্রহরীরা নিশ্চিত যে চুরি হয়েছে। একই উত্তর? এবার তারা আরও এক অদ্ভুত কথা বলছে। তারা বলেছে যখনই তারা মুক্তা ভাণ্ডারের দরজার সামনে দাঁড়িয়েছিল, হঠাৎ করে এক হালকা শীতল বাতাসের ঝাপটা অনুভব করে, যেন মনে হলো কেউ তাদের পাশ কাটিয়ে বিদ্যুৎ গতিতে চলে গেল। আর সেই বাতাস ছিল যেন ছায়ার মতো নড়াচড়া যুক্ত। এ কোনো মানুষের কাজ নয় মহারাজ, এ এক ভৌতিক উপদ্রব। শীতল বাতাস, ছায়া। মহারাজ, পুরোহিতের আগমনের অপেক্ষা করুন। আমার মনে হয় আমাদের রাজ্যে কোনো প্রাচীন শত্রু ফিরে এসেছে, যা আমরা শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পরাস্ত করতে পারবো।
হ্যাঁ সুচেতনা, পুরোহিত আসুক, এর শেষ আমাকে দেখতেই হবে। মায়ানগরের শান্তি ফিরিয়ে আনতেই হবে। রাজ্যে চুরির রহস্য আরও ঘনীভূত হতে শুরু করেছে। সাধারণ চোরেরা নয়, বরং তারাও এখন আতঙ্কিত। সবাই একমত যে এর পেছনে রয়েছে কোনো গোপন শক্তি। অবশেষে পুরোহিত রাজসভায় এসে তার মতামত জানালেন। বলুন, আপনি কি দেখতে পেলেন এই রাজ্যের উপর কিসের অভিশাপ নেমেছে? মহারাজ, আমি গভীর ধ্যানে দেখেছি, এ কোনো সাধারণ চুরি নয়, কোনো সাধারণ মানুষের কাজও নয়। এর পেছনে রয়েছে বহু পুরনো এক গুপ্ত শক্তির হাত। এ শক্তি ধনসম্পদ চায় না, চায় রাজ্যের সর্বনাশ। সর্বনাশ? কিন্তু কার এত সাহস হবে মহারাজ কিভাবে চ্যালেঞ্জ করার? ঠিক তখনই আরো গভীরভাবে অনুসন্ধান চালানো এক গুপ্তচর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে রাজসভায় প্রবেশ করে। মহারাজ, মহারানী, একটা চাঞ্চল্যকর খবর আছে। আমরা বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়েছি। কিছু বৃদ্ধ মানুষ এক ভয়ঙ্কর স্মৃতি মনে করেছেন। তারা বলছেন বহু বছর আগে একবার ঠিক এমন ঘটনাই ঘটেছিল। সম্পদ গায়েব হওয়া, ছায়া দেখা যায় খালি। তখন কি হয়েছিল? কে ছিল এর পেছনে? তাদের স্মৃতি অনুযায়ী তখন এর পিছনে ছিল সেই জাদুকরী চন্দ্রলেখা, যাকে আপনি বহুকাল আগে এই রাজ্য থেকে নির্বাসিত করেছিলেন মহারানী। চন্দ্রলেখা? তাহলে কি সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে? ওই বিশ্বাসঘাতিনী এত বছর পরও তার আস্পর্ধা হয়নি? বিভাস, তাকে খুঁজে বের করো এক্ষুনি। আমি এখনই সৈন্য পাঠাচ্ছি। কিন্তু মহারানী, আপনি কি নিশ্চিত যে এই সেই চন্দ্রলেখা? হ্যাঁ বিভাস, ওর লোভ আর প্রতিশোধ স্পৃহা সীমা ছাড়িয়ে যেত। আমাদের আরো জানতে হবে। গুপ্তচরেরা, আরো গভীরভাবে অনুসন্ধান করো। চন্দ্রলেখা এখন কি করছে, তার শক্তি কিভাবে কাজ করছে। রানীর নির্দেশে গুপ্তচরেরা আরও দ্রুত এবং সতর্কতার সঙ্গে অনুসন্ধান শুরু করে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ছিল আরও ভয়ঙ্কর। আমি নিশ্চিত মহারাজ, বহিষ্কৃত ও প্রতিশোধ পরায়ণ প্রাক্তন রাজজাদুকরী চন্দ্রলেখা এই চুরির পিছনে দায়ী। শহরের এক বৃদ্ধ শপথ করে বলেছেন তিনি রাতের আধারে এক ছায়ামূর্তিকে দেখেছেন, যার কণ্ঠস্বর ছিল ঠিক চন্দ্রলেখার মতো। সবচেয়ে ভয়াবহ খবরটা দিয়েছেন বাজারের ধারের এক সাধু। তিনি জানেন চন্দ্রলেখা নাকি এক অভিশপ্ত হীরার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। এই হীরার ক্ষমতা হলো এর মালিক চারপাশের ধন সম্পদ নিজের করে নিতে পারে, যেন সম্পদকে চুম্বকের মতো টেনে নেয়। অভিশপ্ত হীরা? তাহলে তো রাজ্যের কোনো ধনসম্পদই নিরাপদ নয়। সেটাই তার আসল কৌশল। সে সরাসরি যুদ্ধ করছে না, বরং জাদু দিয়ে রাজ্যের ঐশ্বর্যকে নিঃশেষ করছে। এখন বলুন, চন্দ্রলেখা কোথায় আছে? এখন সে রাজ্যের বাইরে একটা পাহাড়ি গুহায় থাকে, এবং আমরা আরও জানতে পেরেছি সে সেখানেই সেই অভিশপ্ত হীরা দিয়ে এক বিশাল হীরার মন্দির তৈরি করেছে। তার লক্ষ্য শুধু লুটপাট করা নয় মহারাজ, সে চাইছে রাজ্য থেকে নির্বাসিত হওয়ার প্রতিশোধ নিতে এবং মায়ানগরের সমস্ত ঐশ্বর্য নিজের করে নিতে। প্রতিশোধ? সে মায়ানগরকে ধ্বংস করতে চায়? রানী সুচেতনা, আমাদের দেরি করলে চলবে না। এই জাদুকরীকে এখনই থামাতে হবে। কিন্তু কিভাবে? আমরা শক্তির বিরুদ্ধে শক্তি দিয়ে লড়বো না মহারাজ। আমরা বুদ্ধির বিরুদ্ধে বুদ্ধি দিয়েই এই জাদুকরীকে পরাস্ত করব। আমার একটি পরিকল্পনা আছে। গুপ্তচরের মুখে চন্দ্রলেখার অভিসন্ধির কথা শুনে মহারাজ ধর্মপাল তখন ক্রোধান্বিত। তিনি কঠোর পদক্ষেপ নিয়ে জাদুকরীকে যুদ্ধ দিয়ে পরাজিত করতে বদ্ধপরিকর। আর নয়, এই জাদুকরীকে এখনই উচিত শিক্ষা দিতে হবে। বিভাস, সৈন্য প্রস্তুত করো, আমরা সরাসরি আক্রমণ করব। থামুন মহারাজ, যুদ্ধ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। চন্দ্রলেখার সঙ্গে লড়াই করা মানেই আরো বিপদ ডেকে আনা। মনে রাখবেন,
সে আমাদের রাজ্যের শক্তি দিয়েই আমাদের ধ্বংস করছে। আমাদের বুদ্ধি খাটাতে হবে। কিন্তু আর কতকাল এভাবে আমাদের সম্পদ হারানোর জন্য অপেক্ষা করব রানী? তোমার বুদ্ধি কি বলছে? আমার কৌশল ভিন্ন। প্রথমে জানতে হবে ওই অভিশপ্ত হীরার শক্তি কিভাবে কাজ করে, তারপরেই আমরা তার দুর্বলতা খুঁজে বের করতে পারবো। গুপ্তচর, তুমি খোঁজ দাও। মহারানী, আমরা অনুসন্ধান চালিয়েছি। সাধুরা বলেন ওই হীরাকে নিষ্ক্রিয় করতে পারে শুধুমাত্র এক বিশেষ ধরনের আলো। সেই আলো যদি সঠিক সময় এর ওপর ফেলা যায় তবে এর শক্তি সাময়িকভাবে হলেও কাজ করা বন্ধ করে দেবে। বিশেষ আলো? কিন্তু চন্দ্রলেখাকে ফাঁদে ফেলবো কিভাবে? সে তো এখন তার গুহায় সুরক্ষিত। আমরা তাকে ফাঁদে ফেলবো। চন্দ্রলেখার চরম লোভী। তার সেই লোভকেই আমরা অস্ত্র হিসাবে ব্যবহার করব। তাকে যদি আরো বড় শক্তির প্রলোভন দেখানো যায় তবে সে নিজেই এগিয়ে আসবে রাজপ্রাসাদের দিকে। মহারাজ, রাজ্যের সর্বত্র একটি মিথ্যা গল্প প্রচার করতে হবে। মিথ্যা গল্প? কিরকম? ঘোষণা করা হোক রাজপ্রাসাদে এক নতুন ও আশ্চর্য রত্ন এসেছে। এমন রত্ন যার লোভে চন্দ্রলেখা নিজেই রাজপ্রাসাদে আসতে বাধ্য হবে। আমরা তাকে সেখানেই আটক করব। মহারাজের সমর্থনে এই পরিকল্পনা চূড়ান্ত হল। এরপর রানী তার বিশ্বস্ত মন্ত্রী রত্নাকরকে নিয়ে পরিকল্পনার দ্বিতীয় ধাপে গেলেন। মন্ত্রী রত্নাকর, আপনার সাহায্য প্রয়োজন। চন্দ্রলেখাকে ফাঁদে ফেলার জন্য আমাদের এমন একটি বস্তু তৈরি করতে হবে যা দেখতে জাদুকরী রত্নের মতো লাগে। এমন প্রতারণা যা তার লোভকে উস্কে দেবে। মহারানী, আপনার নির্দেশ শিরোধার্য। কাজ ও কারিগরি বিদ্যা দিয়ে আমি এমন এক রত্নের প্রতিরূপ তৈরি করব এই যা দেখতে অলৌকিক মনে হবে। রানী ও মন্ত্রীর প্রচেষ্টায় একটি কাঁচের বলের মধ্যে এমন আলোর প্রতিফলন সৃষ্টি করা হলো যা দেখতে সত্যিকারের জাদুময় রত্নের মতো লাগছিল। এরপর রাজ্যের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত সতর্কতার সাথে গুজব ছড়ানো হলো। মহারাজ, মহারানী, চারিদিকে গুজব ছড়িয়ে পড়েছে। সবাই বলাবলি করছে রাজপ্রাসাদে এক অলৌকিক রত্ন এসেছে যা যার কাছে থাকবে সে হবে অপরাজেয়। এটাই আমরা চেয়েছিলাম বিভাস। চন্দ্রলেখা তার ক্ষমতার জন্য এই লোভ সামলাতে পারবে না। সে সম্পদ শুষে নিতে আসবে আর আমরা সেই সুযোগে তাকে নিষ্ক্রিয় করে দেব। এখন শুধু তার আসার অপেক্ষা। গুপ্তচরের মাধ্যমে রাজপ্রাসাদে নতুন অলৌকিক রত্ন আসার খবর শোনার পর প্রতিশোধ পরায়ণ চন্দ্রলেখার চোখ লোভে জ্বলজ্বল করে ওঠে। তার মন অস্থির হয়ে ওঠে। আমার চেয়েও শক্তিশালী রত্ন? এটা অসম্ভব। আমার অভিশপ্ত হীরার চেয়ে বড় শক্তি মায়ানগরে থাকতে পারে না। এটা যদি সত্যি হয় তবে সেটা আমার চাই। এই রত্ন পেলে আমি সারা বিশ্বের ঐশ্বর্য নিজের করে নিতে পারবো। লোভের বশে অন্ধ হয়ে চন্দ্রলেখা ছদ্মবেশ নেয়। এক দরিদ্র ভবঘুরে ভবিষ্যদ্রষ্টা সেজে সে রাজপ্রাসাদে প্রবেশ করে। মহারাজ, মহারানী, আমি সেই রত্নের শক্তি অনুভব করতে পারছি। আমি একমাত্র এর আসল মূল্য জানতে পারি। রানী সুচেতনা প্রথম দেখাতেই তাকে সন্দেহ করেছিলেন, কিন্তু তিনি তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলেন। ঠিক আছে ভবিষ্যদ্দ্রষ্টা, আমরা আপনার দাবি মেনে নিচ্ছি। তবে আপনি রাজসভার সমস্ত আনুষ্ঠানিকতা এড়িয়ে যেতে পারবেন না। আজ রাতে শেষ প্রহরে রাজসভায় আসবেন। তখন আপনাকে রত্নের সামনে দাঁড় করানো হবে। যদি আপনার দাবি সত্যি হয় তবে উপযুক্ত পুরস্কার পাবেন। রাত গভীর হলো। রাজপ্রাসাদ তখন নীরব। লোভের টানে চন্দ্রলেখা রাজপ্রাসাদের গুপ্ত কক্ষে প্রবেশ করে। সেখানে মৃদু আলোর নিচে কাচের বলটি উজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছে। বোকা রানী,
আমাকে বিশ্বাস করে রত্নটিকে এভাবে অরক্ষিত অবস্থায় রেখে দিয়েছে। রানীকে বোকা বানানো কতই না সহজ। এখন এই নতুন শক্তিও আমার হবে। কিন্তু যেই সে রত্নের দিকে হাত বাড়ালো তখনই ঘটল মূল ঘটনাটি। কাচের বলের অভ্যন্তরে এক অদ্ভুত তীব্র আলো জ্বলে উঠল। এই আলো চন্দ্রলেখার দেহ স্পর্শ করা মাত্রই সে প্রচণ্ডভাবে কেঁপে উঠল। আলো তার দেহ থেকে শক্তি শুষে নিতে শুরু করলো। না, এ কি হচ্ছে? আমার শক্তি, এ কি ধরনের আলো? গোপন কক্ষ থেকে রানী সুচেতনা, উপদেষ্টা বিভাস এবং সৈন্যরা প্রবেশ করেন। বুদ্ধির খেলা চন্দ্রলেখা, তুমি লোভের ফাঁদে পা দিয়েছ। এটা কোনো সাধারণ রত্ন নয়, বরং এক প্রতারণার দর্পণ। এটি তোমার শক্তি শুষে নিচ্ছে, যেমন তুমি আমাদের ধনসম্পদ শুষে নিয়েছিলে। তোমার জাদু এখন তোমার বিরুদ্ধেই কাজ করছে। শক্তি হারিয়ে চন্দ্রলেখা হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। তার চোখে তখন শুধু বিস্ময়, ক্রোধ এবং অনিবার্য পরাজয়ের ছায়া। মহারাজ, মহারানী, খবর আছে। চন্দ্রলেখার গুহার হীরের প্রাসাদ ধ্বংস হতে শুরু করেছে। মনে হচ্ছে এই প্রতারণার দর্পণের মাধ্যমেই তার জাদুর মূল শক্তি নষ্ট হয়ে যাচ্ছিল। বাইরে আকাশ পরিষ্কার হতে শুরু করলো এবং রাজ্যের হারানো ধন সম্পদ একে একে অলৌকিকভাবে ফিরে আসতে শুরু করলো। সাধারণ মানুষ আনন্দে উল্লাস করতে থাকলো। তাহলে শেষ পর্যন্ত ন্যায়ের জয় হলো। সৈন্যরা চন্দ্রলেখাকে ধরে ফেলল। মহারাজ ধর্মপাল কঠোর শাস্তি দিতে চাইলেও রানী সুচেতনা প্রতিশোধ নয়, শিক্ষায় বিশ্বাসী ছিলেন। ওর শাস্তি হওয়া উচিত রানী। এমন বিশ্বাসঘাতিনীকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। প্রতিশোধ আমাদের দুর্বল করে মহারাজ। আমরা তাকে মৃত্যুদণ্ড না দিয়ে চিরতরে রাজ্য থেকে নির্বাসিত করার প্রস্তাব দিচ্ছি। সে যেন জানতে পারে লোভের ফল সবসময় পরাজয়। চন্দ্রলেখা তার পরাজয় মেনে নিয়ে রাজ্য ছেড়ে চলে গেল। মহারাজ ধর্মপাল গর্বিতভাবে রানীর দিকে তাকালেন। মহারানী, তোমার বুদ্ধির কারণেই রাজ্য রক্ষা পেল। তুমি এই রাজ্যের প্রকৃত ঐশ্বর্য। রাজ্যকে রক্ষা করতে শক্তির চেয়ে বুদ্ধি বড় অস্ত্র মহারাজ। রাজ্যে শান্তি ফিরে এলো, ধন ভাণ্ডার পূর্ণ হলো এবং মহা উৎসব শুরু হলো। রানী সুচেতনা তখন জনগণকে এই শিক্ষাই দিলেন। এই ঘটনা আমাদের শেখালো লোভ ও প্রতারণা কোনোদিনও জয়ী হতে পারে না। সত্যিকারের শক্তি নিহিত থাকে বুদ্ধি, ধৈর্য আর সততায়।